আজকেও আমি দুটো অনুষ্ঠানে কথাটা বলেছি। সেটা হচ্ছে যে এখন যে প্রস্তাব যেটা এসছে, এই প্রস্তাব এটা একটা প্রস্তাব, এটা হচ্ছে ঐক্যমত কমিশনের একটা প্রস্তাব। হ্যাঁ, একটু সুপারিশ আকারে তারা দিয়েছেন, কিন্তু যে কমিশনের প্রধান আবার প্রধান উপদেষ্টা, এর মধ্যে আবার তারও স্বাক্ষর রয়েছে। ফলে এই জন্য সরকার এবং ঐক্যমত কমিশনের মধ্যে পার্থক্য বা বিভাজনটা আনাটা বেশ কঠিন। কারণ যেহেতু তিনি প্রধান উপদেষ্টা, একই সাথে তিনি ঐক্যমত কমিশনেরও তিনি সভাপতি, তিনিও স্বাক্ষর করেছেন। এবং তারা আগের দিন সন্ধ্যায়ও সম্ভাব্য কী কী সুপারিশ তারা দিচ্ছেন এটা প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। তার মানে তিনি মোটামুটি তিনি জ্ঞাত আছেন কী কী সুপারিশগুলো হতে যাচ্ছে। এটা একটা বিষয়, এটা আমি আপনার মনোযোগ আকর্ষণ করলাম। এটা তাকে এড়িয়ে হয়নি, এটা তার মনোযোগের বাইরে নয়, এটা তার সাথে কনসালটেশন করে আলাপ আলোচনা করে জিনিসটা এসছে। ফলে আজকের এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, খানিকটা কমিশনের প্রধান হিসাবে তার উপরও কিন্তু দায়টা কিন্তু আসছে। এনসিপি এটাকে আখ্যায়িত করেছে প্রতারণা হিসাবে, তারা তাদের জায়গা থেকে। বিএনপিও এই সুপারিশগুলোকে রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে। আপনি দেখেছেন গতকালকে আজকে একাধিকবার এই শব্দটা, এবং এটা শব্দটা আমাদের জন্য খুবই বিব্রতকর, খুবই লজ্জার। এবং আমি যে ঐক্যমত কমিশন গত বহুদিন ধরে একটা অসাধারণ পরিবেশে আলাপ আলোচনা করলো, সেখানে প্রতারণা শব্দটি উচ্চারিত হচ্ছে। প্রতারণা তার মানে কি, এটা কোন পর্যায়ে গেলে, অনাস্থা, অবিশ্বাস, সন্দেহটা কোন পর্যায়ে গেলে এরকম একটা শব্দ দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো থেকে উচ্চারিত হতে পারে, এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই লজ্জার, খুব বিব্রতকর, এবং আমি উদ্বিগ্ন। 2 নম্বর হচ্ছে এখন সমাধানের পথটা কি। আমি মনে করি মার্ক্সের একটা বিখ্যাত কথা আছে, পৃথিবীতে এমন কোনো সংকট তৈরি হয় না যার কোনো সমাধানযোগ্য না। তবে সমাধানটা আছে, এটা আমাদের এক্সপ্লোর করতে হবে, চিন্তা করা। আমি মনে করি সমাধানটা খুবই পরিষ্কার। 1 নম্বর হচ্ছে সরকারের পলিটিক্যাল উইলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আমার পলিটিক্যাল উইলের মধ্যে অ্যাবসলিউটলি আমি ট্রান্সপারেন্ট, অ্যাবসলিউটলি আমার কোনো দলীয় কোনো পক্ষপাত নাই, বিশেষ কোনো অংশীজনের কাছে বাড়তি কোনো কমিটমেন্ট নাই, কারো কাছে কোনো দলের কাছে পার্টিকুলার করে আমি দায়বদ্ধ না। আমি দায়বদ্ধ হচ্ছি সকল রাজনৈতিক দল, জনগণ, সবার কাছে, জনগণের কাছে, ভোটারদের কাছে, দেশের মানুষের কাছে। যদি এই স্পিরিট থাকে, সমস্যা সমাধান সহজ। ডক্টর আসাদুজ্জামান রিপন একটা যেটা বললেন, সরকার কোথায় দাঁড়াবে, যেটা প্রধান উপদেষ্টার প্রথমে তার যে বক্তব্য, যে আমরা রাজনৈতিক দলগুলো ন্যূনতম যেসব প্রশ্নে একমত হতে পারবে সেটাই হবে ভিত্তি, সেটাই হবে জুলাই সনদ। তো উনি আজকে যেটা দাঁড়াবেন কি, যে সমস্ত প্রশ্নে সকল দলের আমাদের মতৈক্য আছে, যেটা নিয়ে কোনো বিতর্ক নেই, ডিবেট নেই, কোনো প্রশ্ন নেই, তিনি তার উপরে দাঁড়াবেন। তার উপরে দাঁড়ালে তাহলে কিন্তু সমস্যাটার সমাধান অনেক সহজ হয়ে আসে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এটা কিন্তু ঐক্যমত কমিশনের এজেন্ডারই বাইরে ছিল, সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। পরে আমরা যেটা আমি আগের পার্টে কথা বলেছি, আলাপ আলোচনা করে দেখা যাক আমরা বাস্তবায়ন নিয়ে আমরা একটা মতামতে আসতে পারি কিনা। তাহলে এখন যখন একটা বিরোধাত্মক জায়গা তৈরি হয়েছে, সরকার কোথায় দাঁড়াবে? সরকার দাঁড়াবে ওভারওয়েলমিং মেজরিটি, বিপুল অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত কমিশনে তাদের যে মতামতটা বেরিয়ে এসছেন, সরকার তার উপরে তারা দাঁড়াবেন। যেসব প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গাটা আছে, সরকার সেখানে দাঁড়াবেন। এবং আপনি খেয়াল করবেন ঐক্যমত কমিশন নোট অফ ডিসেন্টগুলো তারা যুক্ত করলেন না, অথচ তার কমিটমেন্ট ছিল যেগুলোতে যুক্ত হবে। এটা তো বড় ধরনের ব্যত্যয়। আমি শব্দ যদি প্রতারণা যদি নাও বলি, তাহলে এটা বড় ধরনের ব্যত্যয়, এটা বড় ধরনের ডেভিয়েশন। আবার অধিকাংশ দল বলেছে রাজনৈতিক যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিনই গণভোটটা হতে পারে, কিন্তু সেটাকে আপনি রাখলেন, সেটা একটা অপশন। আর 2-1টা দল যেটা বলল যে আলাদা দিনও হতে পারে, আলাদা দিনে না, মানে ঠিক 2টো অপশনই আছে। অন্য নোট অফ ডিসেন্ট আপনি কোনো উল্লেখই করলেন না, আর এখানে একটা ভিন্ন মতকে আপনি যুক্ত করলেন। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু আপনি নিজেই সেট করছেন। তার মানে আপনি ওভারওয়েলমিং মেজরিটিকে আপনি কিন্তু অপিনিয়ন আকারে, সিদ্ধান্ত আকারে বা প্রস্তাব আকারে আপনি কিন্তু গ্রহণ করেননি। এটা একটা। এখন সরকার যেটা করতে পারেন, সরকার কত পরিষ্কার। আরেকটা বড় বিতর্ক আছে, সে কথাটা একটু বলি, একটু সময়টা দেন। আর যে এই ধরনের সরকার তো একটা এক্সট্রাঅর্ডিনারি সরকার,
একদিকে তারা বিদ্যমান সংবিধানে শপথ নিয়েছেন 106 এর একটা রেফারেন্সে, আবার একটা এক্সট্রাঅর্ডিনারি অভ্যুত্থানের মধ্য দিয়ে কিছু প্রশ্ন আছে সংবিধানের বাইরে যেও আমাদেরকে কাজ করতে হয়েছে, যেহেতু মানুষের আকাঙ্ক্ষা, দলগুলোর সম্মতি আছে যারা গণঅভ্যুত্থানের অংশীজন। কিন্তু বেসিক্যালি পৃথিবীর কোথাও কি কোনো সংবিধান, কোনো সরকার, এই সরকার এখন যে সাংবিধানিক সংস্কার অধ্যাদেশ যেটা আদেশ দেওয়ার কথা আছে, এটা তো একটা ভয়ানক একটা নজিরের জায়গায় দাঁড়াবে। এটা ভয়ানক নজির এখানে আসবে, তার মানে এটা বাস্তবে বিদ্যমান সংবিধানকে বাস্তবে আপনি কিন্তু ডিনাই করছেন। যে সংবিধানে গত 14 মাস আপনি শপথ নিয়েছেন, আপনি সরকার চালিয়েছেন, এমনকি যে সংবিধানের ভিত্তিতে ঐক্যমত কমিশন গত কমাস ধরে আলাপ আলোচনা করে এ জায়গায় এসছে, প্রকারান্তরে তাকে কিন্তু আপনি ডিফাই করে, অস্বীকার করে একটা সুপ্রা এক ধরনের কনস্টিটিউশনাল জায়গা আপনি কিন্তু ইম্পোজ করছেন। এবং এটা যদি এবং এটা খুব ভয়াবহ কেন, ভবিষ্যতে কোনো পরিবর্তনের জন্য, কোনো যদি গণেশ উল্টে যায়, কখনো পরিবর্তন হয়, তাহলে সংবিধান সংশোধনের জন্য মানুষের ম্যান্ডেট, পার্লামেন্ট, মানে পার্লামেন্টে আলোচনা, এগুলোর প্রয়োজন হবে। আমরা তো আসলে বুঝতে চাই যে ঐক্যই হচ্ছে সবগুলো রাজনৈতিক দলের লক্ষ্য। তার মানে এরকম সিদ্ধান্তের আলোকে ভয়াবহ একটা কর্তৃত্ববাদী শাসন ফিরে আসার কিন্তু জমিন কিন্তু প্রকারান্তরে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আপনি কিন্তু দেখে যাচ্ছেন। এই এক্সাম্পলটা ভবিষ্যতে অনেক সরকার শাসকরা তারা কাজে লাগাতে পারে। এটা সরকারের আমলে তো সেই রাইট ইয়াফের এলএফওর বিষয়টা তো অনেক সরকার দাঁড়াবে ঐক্যমতের জায়গা থেকে, যেখানে মেজরিটি কনসেনসাস আছে সরকার সেখানে দাঁড়াবে, যেখানে দলগুলোর মধ্যে বিতর্কটা কমে আসে। এখন এটা কোনো জেদাজেদির কোনো প্রশ্ন না। আর এটা যেটা বললেন আপনি আমাকে, ওই প্রশ্ন কেন আগে গণভোটটা যদি আগে হয়, তখন যে আশঙ্কা দাঁড়াচ্ছে, তখন বলবেন যে প্রত্যেকটা বিষয় আগে বাস্তবায়িত হবে, আগে কার্যকর হবে। তার মানে এটা ইট মাইট বি নেক্সট 6 মান্থ, 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর। আপনি দেখছেন যে গণভোট আগে হওয়া মানে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি পরিকল্পনা হিসেবে আপনি দেখছেন, ঝুলে যাওয়ার পরিকল্পনা হিসেবে। এবং দেয়ার মাইট বি লট অফ থিংস।